অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো অন্যায় নয়, আমিও সেটাই মানি। আমার ছোট বৌমা না একদম আপনার মতো ভাবে, কিন্তু আমার মনে হয় মেয়েদের এত কথা বলা শোভা পায় না। দুর্গা, জানো আজকালকার এই ছেলে মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আর সেটা হওয়াও উচিত নয়। তুমি এই কথাটা মানতে শেখো, মহিলারাও সম্পূর্ণ যোগ্য সব কাজ করবার জন্য। আপনি জানেন দাদা, আমার ছোট বৌমা না লুকিয়ে লুকিয়ে বিয়ে পরীক্ষা দিয়েছে। যদিও আমি ওকে পরীক্ষা দেওয়াতে সাহায্য করেছিলাম, কিন্তু ও জানে না আমি সবকিছু করেছি। তাছাড়া আমি এই কথাটা ওকে জানতে দিইনি, কিন্তু ও কম চালাক নয়, সব বুঝে গেছে। এটাই তো হলো আমার সেই ছোটবেলার বন্ধুর মতন কথা। আমি কখনো জীবনে ভাবিনি যে এরকম ঘুরতে আসতে পারবো। আমার খুব ইচ্ছে ছিল যে বাবার দর্শন করব। আজকে ওনার দর্শন পেয়ে মনে খুব শান্তি পেলাম। তাছাড়া আমি পুজোও দিয়েছি নিজের ঘর সংসারের শান্তির জন্য। আর আমার জন্য? আমার জন্য কিছু চাওনি বাবার থেকে? আমি আপনার জন্য কি চাইতে পারি দাদা? কেন? আমার ভালো চাওয়ার জন্য অনেক লোকের কি লাইন পড়েছে? আর কে আছে আমার? সত্যি বলতে কি, আমি এটাই চাই যে আপনি সারা জীবন সুখী থাকুন। আমি আজ বাবাকে এটাই বললাম, আপনাকে দেখাশোনার জন্য কেউ নেই, তো তাই জন্য আপনি যেন এরকমই সুস্থ থাকেন। আর আমিও এটাই চাই। যদি সেই দিন আমার কাছে চলে আসতে, তাহলে কম পড়তো না আমার দেখভাল করবার লোকের। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। ছোটুদা, কিছু কি ভুল বলে ফেললাম আমি? পুরনো কথা মনে করিয়ে দিয়ে আমাকে আর লজ্জা দেবেন না ছোটুদা। আমার কথা তখন কেই বা শুনতো? আর তাছাড়া মেয়েদের ইচ্ছার কদর কোন দিন বা হয়েছে সমাজে? ছাড়ুন, পুরনো কথা সব ভুলে যাই। যা হয়ে গেছে হয়ে গেছে। আমি খারাপ স্বামী হতাম না, খুব ভালো করে খেয়াল রাখতাম তোমার। এতটাও নিষ্কর্মা ছিলাম না আমি। এখন তো এসব কথা শোনাও আমার কাছে পাপ। ঘর সংসার আমি সামলাই, আর নিজের স্বামীর সঙ্গে কত বছর ধরে ঘর পরিবার সামলেছি। যেরকমই হোক না কেন, আমার স্বামী ছিল তো। অনেক কিছু সহ্য করেছি আমি ওই বাড়িতে, কিন্তু কারোর প্রতি আমি রাগ প্রদর্শন করিনি। উনি আমার জন্য সবকিছু ছিলেন। আরে, আমি তোমার বিগত স্বামীর সঙ্গে কোনো কম্পিটিশনে যাচ্ছি না, জাস্ট এমনি বলছিলাম, মজা ভেবে নাও। এইরকম মজা আর করবেন না, বয়স হয়ে গেছে, মন দুর্বল হয়ে গেছে। তুমি এখনো ঘাবড়ে যাও? হ্যাঁ, আমি মেয়ে না, বয়স বেড়ে যায় দাদা, কিন্তু চিন্তা ভাবনা করার ক্ষমতাটা সেই ছোটবেলার মতোই থাকে। নয়তো নয়তো কি? আপনার জন্য যেটা মজা, আমার জন্য নয়। মজা? আরে কিছু কথা না মজা করেই বলে দিতে হয়, নয়তো এই সমাজের লোকের কাছে খবর ঠিকই পৌঁছে যায়। আচ্ছা, আমি কি মন খুলে তোমায় একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি যে পার্বতী, আমার এখনো এটাই ইচ্ছে আছে যে তোমার সঙ্গে আমার বাকি জীবনটা যেন কাটাতে পারি। তোমায় না পাওয়ার কষ্টটা মনে চেপেই বেঁচে আছি আমি। তুমি হয়তো সংসারী হয়েছ, তা সত্ত্বেও সেই ছেলেবেলায় একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম আমি, আজও ভুলতে পারিনি তাকে। এখন তো জীবনের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, এখন কি আর বলতে পারি চলো না আমরা আমাদের বাকি জীবনটা একসঙ্গে কাটাই? কমপক্ষে যদিন বেঁচে আছে ভালোই থাকবো। হ্যাঁ, যদি বিদেশ হতো তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমাদের দেশে তো এই। এরকম বলবেন না দাদা, এ কথা শোনাও আমার জন্য পাপ।
এই বয়সে এই বিধবাকে দিয়ে পাপ করাবেন না। তুমি উইডো আর আমি আনম্যারিড। আজ পর্যন্ত আমাদের কর্তব্যই তো পালন করে এসেছি। আজ পর্যন্ত আমরা কাউকে ঠকাইনি। আর এখন তো আমার আপনার জন কেউ নেই এই দুনিয়াতে। এই জন্যই কখনো কখনো এইসব ভাবে আমি। আমি আপনার পা ধরছি, ভগবানের জন্য চুপ করুন। এসব কথা বলবেন না আমার সামনে। সব মেয়েদের ঘর সংসার সামলানোর লোভ হয়। স্বামী হয়তো পৃথিবীতে নেই, কিন্তু ঘর সংসার সামলানোর সুযোগ পেলেই নিজেকে আটকাতে পারে না মেয়েরা। যত সমস্যাই আসুক না কেন জীবনে, ঝাঁপিয়ে পড়ে নিজের সংসার সামলানোর জন্য। আর তাছাড়া আমি নিজের আয়ত্তের বাইরে বেরোতে চাই না দাদা। আমি নিজেকে সংযমের মধ্যে রাখতে চাই। সংযমে থাকার কোনো প্রয়োজন নেই। মনের ইচ্ছের ঢেউয়ের সামনে সংযম টিকতেই পারবে না। এত চিন্তা করো না। আমি তোমার জীবনে সেই ঢেউ তুলবই না যেটা তোমায় গুঁড়িয়ে দেবে। যদি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাহলে বাকি জীবনটা শান্তিতে কেটে যাবে। আপনি আপনি এখন আমাকে ভালোবাসেন দাদা? এত বছর বাদেও এত টান? আমাদের তো কোনো সম্পর্কই ছিল না। আমার কাছে এর কোনো উত্তর নেই। হয়তো ছোটবেলার প্রেম কখনোই ভোলা যায় না। তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখোইনি, কিন্তু আমি চেষ্টা চালিয়ে গিয়েছি। তোমার বাপের বাড়ি গিয়ে খবর নিতাম তোমার ভাইদের কাছে। জিজ্ঞেস করতাম ওদের সকলকে যে তোমার সঙ্গে ওদের কথাবার্তা হয় কিনা, তোমার জীবনের কোনো খোঁজ খবর আছে কিনা। তুমি তোমার বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখোনি, কিন্তু আমার এটা আশা ছিল যে কখনো না কখনো আমাদের দেখা হবেই। অবশ্যই তুমি আসবে একদিন তোমার বাপের বাড়ি, তোমার ছোটবেলাকে মনে করতে, নিজের শিকড়কে ছুঁয়ে দেখতে। আর দেখো, ঠিক সেটাই হলো। মানুষের বয়স যত বাড়ে, তার টানও ঠিক ততটাই বাড়ে তার শিকড়ের জন্য। আর তোমার সঙ্গে এই ঘটনাই ঘটল। তুমি তো এটা অস্বীকার করতে পারো না। তুমি বলো, এত বছর বাদে তোমার বাপের বাড়িতে এসে তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে দাদা, খুব ভালো লেগেছে। মনে হতো আমি কোথাও বন্দি আছি। বাপের বাড়ি যাওয়ার পর মনে হলো আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু যেটাকে আমি বন্দি দশা ভাবছি, ওখানেই আমার ঘর সংসার। এটাই ভাবতাম যে শ্বশুরবাড়ি আমার আসল জায়গা, কিন্তু এখন মনে হয় আমার আসল জায়গা হচ্ছে আমার ছোটবেলাকার গ্রাম। গাছে চড়তাম, মাঠে দৌড়াদৌড়ি করতাম। আর হ্যাঁ, ভজুলাল আমার ভাই, গ্রামের লোক, তাদের স্ত্রী, তাদের আত্মীয়, বাড়িতে বাড়িতে বিষ্ণুদেবের মূর্তি, মা বাবার স্মৃতি। হ্যাঁ, ওটাই আমার জন্য সবকিছু। নিজের অতীতকে কেউ কখনোই ভুলতে পারে না। আমরা যতই বর্তমানে বেঁচে থাকি বা ভবিষ্যতের প্ল্যানিং করি, কিন্তু নিজের অতীতকে কিছুতেই ভুলতে পারি না। আর এই অতীত তোমায় কখনো লজ্জিত হতে দেবে না, এটুকু তো বলতেই পারি। আপনারা দেখতেই পাচ্ছেন 24 ঘন্টা ধরে চলতে থাকা আমাদের এই কম্পিটিশনের আর কিছু সেকেন্ড বাকি রয়েছে। মিতা দিদি, তাড়াতাড়ি! মিতা দিদি, আর একটুখানি, তুমি পারবে। কাল থেকে আজ পর্যন্ত 6 জন প্রতিযোগী কম্পিটিশন থেকে বাদ হয়ে গেছে। বর্তমানে 11 জন প্রতিযোগী থেকে শুধুমাত্র 5 জন প্রতিযোগী এখনো বেঁচে রয়েছে। এর মধ্যে থেকে প্রথমে যে 3 জন পৌঁছাতে পারবে তাদেরই বিজয়ী ঘোষণা করা হবে। 19,
18 9 Congratulations! 3 cheers for Meeta Didi! Hip hip hooray! Hip hip Hooray! hip hip Hooray! আমাদের সাইকেল কম্পিটিশনের 3 জন বিজয়ীকে আমরা পেয়ে গেছি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের পাড়ার বৌমা। কেউ জানতোই না যে উনি এত ভালো সাইকেল চালাতে পারে। ওনার সাফল্যের জন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। দিদি, শরীর ঠিক আছে তো তোমার? অনেকটা পরিশ্রম হয়েছে বলো, তুমি না একটু রেস্ট নিয়ে নাও। এ দেখো, আমি 2টো বেঞ্চ জুড়ে দিয়ে তোমার বিছানা বানিয়েছি। দেখ না, তোর জন্য আমরা শাড়ি দিয়ে পর্দা আটকে দিয়েছি, তুই ঘুমিয়ে পড়। এখন তো আমাদের কাছে আর বাড়ি নেই। যাই হোক, তুমি না এখানে রেস্ট নাও। অহনা, এমনিতে সবাই এটাই বলছে, যখন থেকে তোমাদের সবাইকে বাড়ির বাইরে দেখেছে, বাড়ি ফিরিয়ে আনার জন্য বলছে। না দাদা, একদমই না। এখন যে কালে তারা বাড়ি থেকে বার করেই দিয়েছে, তাই যতক্ষণ না মা তীর্থ থেকে ফিরে আসছে আমরা কেউ বাড়ি ফিরবো না। আর এই যে কথায় কথায় আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় ওরা, সেটা এবার বন্ধ করা দরকার। অনেক হয়ে গেছে। ঠিকই বলছো অহনা, আর আমরা অত্যাচার সহ্য করব না ঠাকুরপো। আমরা সবাই এখন এক হয়ে গেছি। যদি একজনের উপরেও কোনো অত্যাচার হয় তাহলে আমরা সবাই প্রতিবাদ করব। দেখো, আমি বুঝতে পারছি যে তোমরা সবাই এখন বিদ্রোহী হয়ে গেছো। বাড়ির সবাই কিচ্ছু করতে পারবে না। যেই মালাটা আমি মিতাকে এখন পরিয়েছি না, ওর কাটা অন্য কোথাও গিয়ে ফুটেছে হয়তো, আর সেই ব্যথা আমাকেই বাড়ি ফিরে সহ্য করতে হবে। এমনিতে মিতা, শরীর ঠিক আছে তো তোমার? না, মিতা দিদি, তুমি একটু বিশ্রাম নাও। অভ্যেস ছিল না তো, তাই জন্য। দেখলে টুকুন্দা, তুমি নিজের স্ত্রীকে শুধু সামান্য একটা মেয়ে মনে করতে, যে হয়তো বাড়ির কাজ ছাড়া আর কিছুই জানে না। কিন্তু আমাদের মিতাদি কোনো সাধারণ মেয়ে নয়। ওর মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। ওই যে কথায় বলে না, যেমন হরিণ নিজেরই কস্তুরীর সুগন্ধ থেকে অপরিচিত থাকে, সেরমই বাড়ির লোকরা, যারা নিজের বাড়ির বউদের প্রতিভা থেকে অপরিচিত। যাই হোক, সেসব ছাড়ো। তুমি এটা বলো, আমাদের কাবাডি কম্পিটিশন দেখতে আসবে তো? আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। এমনিতে আজকে তোমরা কি খাবার বানিয়েছো? আরে ঠাকুরপো, খিচুড়ি, আলু ভাজা আর তার সাথে চাটনিও আছে, তুমি কিন্তু খেয়ে যেও। এতটাও খারাপ রান্না হয়নি ঠাকুরপো, আমি দেবো তোমায়, খাবে তো? একটু তো খেতেই পারবো, কিন্তু তার আগে মিতাকে একটু তোমরা খাইয়ে দাও। ওহো, নিজের থেকে আগে বউয়ের ব্যাপারে ভাবছে, দেখেছিস অহনা? দারুণ ব্যাপার কিন্তু এটা। খুবই ভালো কথা দিদি। অন্তত আমাদের মধ্যে একজন স্বামীর তো তার স্ত্রীর খাওয়া দাওয়ার খেয়াল আছে, এটাই অনেক বড় কথা। দেখো, ছোটও কিন্তু পরোয়া করে, তুমি তো জানোই। কিন্তু আসল ব্যাপার হলো, বাড়ির বিরুদ্ধে নিজের কথা তুলে ধরতে পারছে না। এত খারাপ নয় ও, একটু শান্ত প্রকৃতির মানুষও। আরে ছোট ছোট থেকেই এমন। ও কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে পারে। টুকুন দাদা, শান্ত থাকাটা অপরাধ নয়, ব্যক্তিত্বের না থাকাটা অপরাধ। খারাপ মনে করো না, কিন্তু তোমার ছোট ভাইয়ের মধ্যে যত ভালোই কোয়ালিটি থাকুক না কেন, ওর মধ্যে পার্সোনালিটি নেই। যে মানুষের মধ্যে পার্সোনালিটি না থাকে না, তার সঙ্গে সব সময় যে কোনো পরিস্থিতিতে কম্প্রোমাইজই করতে হয়।
আর কম্প্রোমাইজ করা একদম পছন্দ না। আমার স্বামী থাকা সত্ত্বেও আমায় সারাটা রাত রাস্তায় কাটাতে হয়েছে। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? না দিদি, এখন এখন খাবো না, পরে খাবো। খুব আরে- ঘুম পাচ্ছে আমার, খুব। তা কি করে হয়? একটু খেয়ে নাও দিদি। আর এভাবে কি করে হবে? কাল থেকে তো কিছু খাসনি, হালকা খাবারই তো খেয়েছিস। এখন না খেলে কি করে চলবে বলতো? মুখ খোল, খোল মুখটা। গতকাল থেকে তোমাদেরও তো ঘুম ঠিকভাবে হয়নি, তাই না? কি করে ঘুমোতে পারতাম টুকুন দাদা? ও সারা রাত কষ্ট করে সাইকেল চালাচ্ছিল, আমরা তাই ঘুমোতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা পালা করে করে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। এই যেমন 2 ঘন্টা ও শুয়েছিল, দিদি 2 ঘন্টা শুয়েছিল, 1 ঘন্টা আমি শুয়েছিলাম। ব্যাস এইটুকুই বিশ্রাম ছিল। কিন্তু হ্যাঁ, ও একটুও শুতে পারেনি, মিতা একটুও না। মিতা একটু বিশ্রাম নিলে সত্যি একটু শান্তি পাবো। মিতা, এবার তুই শুয়ে পড়, দেখ পর্দা আটকে দিয়েছি, বলেছিলাম না? দেখ। হ্যাঁ দিদি, আমি না একটু ঘুমিয়েই নিই, আমার খুব ঘুম পাচ্ছে। এমনিতে প্রাইজ আজকে দেবে নাকি কাল? টুকুন দাদা বলেছিল তো আজকেই দেবে, দেখা যাক। ঠিক আছে, আমি বাড়ি যাই। একবার তো বাড়িকেও দেখতে হবে যে ওখানে আসলে কি চলছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি যাও, সেটাই ভালো। বাড়িতেও তো কাউকে ম্যানেজ করতে হবে। এবার এখানে এত বড় একটা কাণ্ড ঘটেছে যে। ঠিক আছে, আমি আসছি। আরে এক সেকেন্ড, একটু কিছু খেয়ে যাও দাদা। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো। তোমরা সবাই খেয়ে নাও, তোমাদের কম পড়ে যাবে। আর এমনিতেও আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ তুমি শুয়ে পড়ো। আর কাবাডি কম্পিটিশনও তো শুরু হতে চলেছে দিদি। তুমি একটু ঘুমিয়ে পড়লে আমরা তোমায় ডাকবো না, ঠিক আছে? না না, ও না না, মেজ দিদি কাবাডি কম্পিটিশনে অংশগ্রহণ নিচ্ছে, আমি কি করে ঘুমোতে পারি? পরে না হয় ঘুমিয়ে নেব, অনেক সময় পাবো। আপনারা যেমনটা জানেন যে আমাদের এখানে খুব তাড়াতাড়ি কাবাডি কম্পিটিশন শুরু হতে চলেছে। কি হয়েছে? কিছুই তো হয়নি, তাই না? না, তোমরা বলো যদি কিছু হয়ে থাকে। আমাদের সঙ্গে যা হওয়ার হয়ে গেছে। আমি তোর বাবাকে বলে দিয়েছি যে এখান থেকে আমরা চলে যাব, আর এখানে থেকে অপমানিত হতে পারবো না। আমিও আর এখানে থাকতে চাইছি না। বাড়ির বউরাই যদি সব দায়িত্ব নিয়ে নেয়, সব কাজ নিজেরাই করে, তাহলে এখানে থেকে লাভ কি হবে? কাকা, এটা তো কাল থেকেই চলছে, তুমি তাহলে আবার আজকে রাখছো কেন? না না, আমি আর এখানে থাকতে পারবো না। আরে আমি সত্যিই জানতাম না যে মিতা আসলে সাইকেল চালাতে পারে। আর এসব ছাড়ো, সাইকেল কম্পিটিশনে ও সেকেন্ড প্রাইজ পেয়েছে। তোমরা বুঝতে পারছো কত বড় ব্যাপার এটা? মা, বাবা, এই পাড়ারই তো ব্যাপার। বাইরে দেখো সবাই কত খুশি আছে, আর তোমরা এখানে মুখ ফুলে বসে আছো। তোর এই কথা বলতে লজ্জা করে না টুকুন? পাড়ার আর কোনো বউকে কি তুই দেখেছিস সেখানে? সেখানে সব অল্প বয়সী ছেলে মেয়েরা ছিল আর বাচ্চারা ছিল। আমাদের কি অপমানটাই না হলো? আরে প্যান্ট পরে ও সারা রাত সাইকেল চালিয়েছে। পিসিমণি, এ কেমন কথা বলছো? এবার শাড়ি পরে এতক্ষণ পর্যন্ত তো সাইকেল চালাতে পারতো না, তাই না? এটা তো কমন সেন্স, তাই না? কেউ কেউ কি দিব্যি দিয়েছিল সাইকেল চালানোর? হ্যাঁ, আমি বলছি তুই ওকে এক্ষুনি বাপের বাড়ি পাঠা। কি করে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো কাকি? মাকে বশ করে রেখেছে অহনা। আর যদি বড় মার কথা হয় তাহলে আমি বলবো উনি যেন তোদের মাঝখানে না আসে। তুই অহনাকে বলে দে যে ও এই বাড়িতে আর থাকতে পারবে না। আমি বলছিলাম যে যদি সবকিছু ঠিক হয়েই গেছে, তখন বাকি বউদের আর অহনাকেও বাড়িতে ডেকে নেওয়াই উচিত। তোমরা এভাবে দেখছো কেন? সময় হয়নি ওদের ডাকার। দেখ ছোটু, এত সহজে ওদেরকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। প্রায়শ্চিত্ত করতে হবে, পা ধরে ক্ষমা চাইতে হবে ওদের। বাকিরা তো ক্ষমা চেয়েই নেবে, কিন্তু তোর বউ, ও তো ক্ষমা টমা চাইবে না, তাই না? আর এটাও তুইও খুব ভালো করেই জানিস, তোর বউই সবার মাথাটা খেয়েছে। কাকি, এই কথাটা না বারবার শুনতে আমার ভালো লাগে না।
তুমি যা করার তুমি করো না, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বারবারই একটা কথা বলো না প্লিজ, যে তোর বউ সবকিছু করছে, তোর বউ সবকিছু করছে। আরে আমি কি অহনাকে বলেছিলাম নাকি এসব কিছু করতে? আরে তোর বউ যখন তখন সব দায়িত্ব তো তোকেই নিতে হবে ছোটু। যদি একজন স্ত্রী তার স্বামীর কথা না শোনে তাহলে একসাথে থাকার প্রয়োজনটা কি? তাহলে তুমিই বলে দাও কাকা, আমি কি করব? আমি বলছি তুই ওকে এক্ষুনি বাপের বাড়ি পাঠা। কি করে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো কাকি? মাকে বশ করে রেখেছে অহনা। আর যদি বড় মার কথা হয় তাহলে আমি বলবো উনি যেন তোদের মাঝখানে না আসে। তুই অহনাকে বলে দে যে ও এই বাড়িতে আর থাকতে পারবে না। কি প্রয়োজন আছে তোর ওই রকম একটা মেয়ের সঙ্গে থাকার? যদি অন্য কেউ হতো না ছোট, তাহলে এতদিনে বাড়ি থেকে বার করে দিত ওকে। আমার কথা শোন, তুই এক্ষুনি ওকে বাপের বাড়ি পাঠা। আরে এভাবে কি করে বাপের বাড়ি পাঠিয়ে দেবো কাকি? তুমি কি ভুলে গেছো যে মাও থাকে এই বাড়িতে? মাকে বশ করে রেখেছে অহনা। ছোট, তুই বলতে কি চাইছিস? তুই কি সত্যিই ছোট বউকে বাপের বাড়ি দিয়ে আসতে চাইছিস? আর যদি জেঠিমার ব্যাপার হয় তাহলে বড় মাকে আমি বুঝিয়ে দেবো, আমি ম্যানেজ করে নেবো ওনাকে। তুই কি বলতে চাইছিস? কথাটা একটু খুলে বল আমায়। মানে এটাই যে তুই বলছিস তো যে তুই ওনার সাথে থাকতে চাস না, ও নাকি জেঠিমাকে বশ করে নিয়েছে, তুই ওকে সামলাতে পারছিস না, আর তোকে জোর করে ওর সঙ্গে থাকতে হচ্ছে। আর যদি জেঠিমার কথা বলিস তাহলে জেঠিমাকে আমি বলে দেবো উনি যেন তোদের মাঝখানে না আসে। আর তুই ওনাকে বলে দে যে ও আর এই বাড়িতে থাকতে পারবে না।